এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার 3টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে সামরিক জোট নেটো। যদিও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অত্যন্ত বিপজ্জনক উস্কানি বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে এই ধরনের ঘটনায় বড় ধরনের বিপদ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শারমিন শ্রাবণীর রিপোর্ট। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপের আরেক দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে বিমানগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। ঘটনার পর এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শকনা রুশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। যদি কোনো রাশিয়ান যুদ্ধবিমান ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করে তাহলে তা হুমকি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় ন্যাটো যথেষ্ট পরিমাণ প্রতিক্রিয়া জানিয়েছে। ন্যাটো আকাশসীমায় 12 মিনিট থাকার পর তাদের বের করে দেওয়া হয়েছে। তবে এস্তোনিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানিয়েছে, বিমানের উড্ডয়ন রুটটি ভ্যান্ডেলো দ্বীপ থেকে 3 কিলোমিটারের বেশি দূরত্বে বাল্টিক সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে চলেছিল। এদিকে এই বিষয়ে ওভাল অফিসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এ ধরনের ঘটনায় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। আমাকে এই বিষয়টাতে বিস্তারিত জানানো হবে, তখনই আমি এটি নিয়ে আজ অথবা আগামীকাল কথা বলবো। তবে এটা আমার পছন্দ হয়নি। এ ধরনের কর্মকাণ্ডে বড় ধরনের বিপদ হতে পারে। রাশিয়ার এমন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এ ধরনের উস্কানিমূলক আচরণের কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। শারমিন শ্রাবণী, ৭১। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বর্তমানে কতজন রুশ সেনা লড়ছে সেই সংখ্যা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী মস্কোতে টাইম অফ হিরোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য দিয়েছেন তিনি। পুতিন বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনীতে স্টেশনড অবস্থায় আছেন মোট 7 লাখ সেনা। যে কোনো অপারেশনের সময় তাদের মধ্যে থেকে উপযুক্তদের বাছাই করা হয়। বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয় যারা স্বেচ্ছায় যেতে চান। মস্কো সাধারণত রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে না। সবশেষ 2024 সালের জানুয়ারি মাসে রুশ শিবিরে সক্রিয় সেনার সংখ্যা প্রকাশ করা হয়েছিল, সেটিও পুতিনই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রুশ সেনাবাহিনীতে বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন 6 লাখ সেনা। এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে বাহিনীতে প্রায় 24 লাখ নতুন সেনা যোগ করেছে রাশিয়া। বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসাধারী কর্মীদের জন্য বছরে $1 লাখ দিতে হবে কোম্পানিগুলোকে। নতুন এই আদেশ জারি করেছেন ট্রাম্প। শুক্রবার এই তথ্য জানিয়েছে ওভাল অফিস। ভারত ও চীনের দক্ষ শ্রমিকরা সাধারণত H-1B ভিসায় নন ইমিগ্রেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করেন। এক্ষেত্রে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। কর্মী ভিসার উপর ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের পদক্ষেপ এই H-1B। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী বলেছেন, এরই মধ্যে বড় কোম্পানিগুলোর সাথে কথা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগ করে বড় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের জনগণের কাজের সুযোগ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোন আলাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন তারা। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সাথে টিকটক চুক্তির অনুমোদন দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রস্তাব অনুযায়ী টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে। চুক্তি হলে মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের অন্তত 80% শেয়ার কিনবেন, বাকি 20% থাকবে চীনা বিনিয়োগকারীদের হাতে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি ও বার্তা সংস্থা সিনহুয়াও দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার খবর দিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি ট্রাম্পের দ্বিতীয় ফোন আলাপ। আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে টিকটকের মালিকানা হস্তান্তর নিয়ে চূড়ান্ত চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে শুল্ক নীতি এবং সম্ভাব্য শীর্ষ বৈঠক আলোচনার প্রধান বিষয় ছিল। আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আবদার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। 2021 সালে
আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন তারা বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো কিছুর বিনিময় ছাড়াই তালেবানকে এটি দিয়ে দিয়েছে। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে, বাগরাম সেখান থেকে ঠিক 1 ঘন্টা দূরে। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না। আফগানিস্তানে প্রায় 8 মাস কারাবন্দী থাকার পর ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিয়েছে তালেবান সরকার। কাতারের মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয়। 80 বছর বয়সী পিটার রেনল্ডস এবং তার স্ত্রী 76 বছর বয়সী বার্বি রেনল্ডসকে ফেব্রুয়ারিতে আটক করা হয়েছিল। মুক্তির পর তারা প্রাথমিক চিকিৎসার জন্য কাতারে যাবেন, এরপর সেখান থেকে যুক্তরাজ্যে ফিরবেন। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানিয়েছেন ওই দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। রেনল্ডস দম্পতি 1970 সালে কাবুলে বিয়ে করেন। প্রায় 2 দশক ধরে তারা আফগানিস্তানে বসবাস করছেন এবং শিক্ষামূলক কর্মসূচি চালাচ্ছিলেন। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকত্ব পান। তবে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়েছিল, কিন্তু কেন আটক করা হয়েছিল সে বিষয়ে তালেবান কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দেননি। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনাকে নতুন করে সামনে এনেছে। দ্বিরাষ্ট্রকেই শান্তির উপায় হিসেবে দেখছেন অনেকে, যদিও শান্তির পথ এমনকি সমঝোতার প্রক্রিয়াও বছরের পর বছর ধরে রুদ্ধ হয়ে আছে। দ্বিরাষ্ট্রীয় সমাধান শেষ পর্যন্ত ভৌগোলিকভাবে সম্ভব হবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ফিলিস্তিনকে আগামী সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই স্বীকৃতির বিরোধিতা করেছে। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই ছিল 2 পক্ষের জন্য আলাদা 2টি দেশ। আর এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তত্ত্বটি এসেছিল 1993 সালে অসলো শান্তি আলোচনার মাধ্যমে এবং দুপক্ষই তাতে সম্মত হয়েছিল। জেরুজালেমকে কেন্দ্র করে 2 জাতির দ্বন্দ্বে 1947 সালে আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনকে ভাগ করে আরব ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল জাতিসংঘ। ইহুদি নেতারা সেই পরিকল্পনা গ্রহণ করেন, যা তাদের 56% ভূমির অধিকার দেয়, কিন্তু আরব লীগ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। এরপর 1967 সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর সহ পূর্ব জেরুজালেম জর্ডানের কাছ থেকে দখল করে নেয় এবং মিশরের কাছ থেকে দখল করে নেয় গাজা। ভূমধ্যসাগর থেকে জর্ডান উপত্যকা পর্যন্ত সমস্ত অঞ্চলের নিয়ন্ত্রণ সুরক্ষিত করে। ফলে ফিলিস্তিনিরা রাষ্ট্রহীন হয়ে পড়ে। বেশিরভাগই তখন ইসরায়েল অধিকৃত এলাকা কিংবা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। বিশ্লেষকরা বলছেন 2 রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম বড় বাধা হল ফিলিস্তিনের ভূখণ্ড জোরপূর্বক দখল করে ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করেই যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্র সমাধান হলে 1967 সালের সীমানা রেখা চুক্তিকে স্বীকৃতি দেওয়া হবে, যা গ্রিন লাইন নামে পরিচিত। এই সীমানা রেখা অনুযায়ী সীমান্ত নির্ধারণে 2 পক্ষের মধ্যে আলোচনা করতে হবে এবং একে অপরকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে, আর জেরুজালেমকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, 71। আগামী রবিবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। ইরানে পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির ওপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাশ হয়েছে। একে ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত বলেই মনে করা হচ্ছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহালে একটি প্রস্তাবের ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় 4টি দেশ, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। 2টি দেশ ভোটদানে বিরত ছিল। মণিপুরে অতর্কিত হামলায় ভারতীয় প্যারামিলিটারি আসাম রাইফেলসের 2 সেনা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে এই ঘটনা ঘটে। এ সময় আসাম রাইফেলসের সেনাদের বহনকারী একটি ট্রাকে অতর্কিত হামলা হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারী সেনাদের বহনকারী টাটা ট্রাক লক্ষ্য করে গুলি ছোড়ে। ট্রাকটি ইম্ফল থেকে বিষ্ণুপুর যাচ্ছিল।
সুদানের দারফুরে শুক্রবার একটি মসজিদের ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও ২০ জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ড্রোনটি ফজরের নামাজ চলাকালে আঘাত হানে। মুহূর্তেই বহু মানুষ নিহত হন। এল ফাশের শহরে এই হামলার জন্য আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে দায়ী করা হচ্ছে, যদিও গোষ্ঠীটি কোনো দায় নেয়নি। মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য। রাজধানী মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল এলাকায় ব্যস্ত সড়কে সীমানা দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয় জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকের। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০,০০০ লিটার LPG মজুদ ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।